তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খায় তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা তুমি যাহা করে গেলে আসিয়া হেথা বাবা চিত্রগুপ্ত লিখিয়া ভরেছে খাতা তুমি যাহা করে গেলে আসিয়া হেথা চিত্রগুপ্ত লিখিয়া ভরেছে খাতায় তোমার বিচার করিবেন সেই বিধাতা বিচার করিবেন সেই বিধাতায় তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলবে না বারে বারে আর আশা হবে না। আমি জানি তো আপনি মুখে যা বলেন আপনি আসলে তা না। মানে প্রথম জানতাম যে আপনি বিজ্ঞাপনের মডেল হওয়ার জন্য আপনার প্রচণ্ড অনীহা, আপনি করতে চান না, কিন্তু আমি তো এও দেখতে পাচ্ছি আপনার ভিতরে বিজ্ঞাপন করার জন্য প্রচণ্ড খায়েশ। সেটা আপনি কিভাবে বুঝলেন? এই যে আপনি আমার রুমে বারবার যাচ্ছেন, ধবধবে সাদা পাঞ্জাবি পাজামা কালো স্যান্ডেল গিয়ে করিম সাহেব কেমন লাগছে দেখেন তো। আরে কেমন লাগছে মানে আপনাকে তো দেখে মনে হচ্ছে যে আপনি কবর থেকে উঠে আসছে। কবর? হ্যাঁ, এই স্যান্ডেলটা দেখেছেন? এটা দিয়ে আমি স্যার দেখলেন তো আচরণ দেখেন। আমি কত পুরনো কর্মচারী এই প্রতিষ্ঠানের, আর আপনি আমাকে জুতো নিয়ে মুখে দিকে তেড়ে আসছেন। আমার থেকে তর্ক। আপনার বহু বছর আগে এই প্রতিষ্ঠানে আমি চাকরি করি, আপনি আমার বহু পরে এসে আপনি বসের সামনে। আপনি আমার আগে চাকরি করেন, আমি এখানে 30 বছর ধরে চাকরি করছি, আপনি জানেন? ফালতু কথা বলতেছেন, আপনি কত পরে আসছেন আমার? জি না, আমি এই প্রতিষ্ঠানে কত বছর বয়স? 12। কি বলতেছে এগুলা? আরে কি বলছে মানে আমার বয়স 64, আমি 12 বছর বয়সে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত। তার কি জিজ্ঞেস করেন? আর আমার? আপনি যে বললেন যে 30 বছর যাবত আপনি নাকি এখানে চাকরি করেন, তো আপনার চেয়ে বুয়া আগে আমি। যাক সেটা আমি বাদ দেন, আপনি তো আমি দেখিই নেই এই বিজ্ঞাপনগুলো শুরু হওয়ার আগে কোনো দিন। এর দেখবেন কোথেকে। আপনার ডিপার্টমেন্ট কি? অ্যাকাউন্টেন্ট, হিসেব নিকেশ। আর আমারটা হলো কালচার ডিপার্টমেন্ট। আপনার ভিতরে তো কোনো কালচারের ছিটেফোঁটা নেই মিয়া। সমস্যাটা কি বল? এই যে দেখলেন তো, আমি বলছি যে বারবার ওনাকে বলছি যে আপনার লিস্টটা আমি লিখছি মনোযোগ দিয়ে, আপনি সাদা জামা কাপড় পরে অফিসে আসবেন না। এটা কি অফিসের, এটা কি কস্টিউম? সব কিছু তো আপনার জানার দরকার নেই, এটা তো স্যার বলেছেন যে আমাকে এই পোশাকটা পরে আসতে। সরি আমি জানি না। দেখেন এই জানেন এগুলো কি? কি এগুলো সব ব্র্যান্ডেড পাঞ্জাবি। বুঝতে পারছি। এই পায়জামাটা পর্যন্ত একটা ব্র্যান্ডেড কোম্পানির, আর স্যান্ডেলটা আবার একটু দেখাতে হবে না, সরি স্যার, এটাও বিদেশ থেকে আমার। আর এই যে চশমাটাও ও এটা ব্র্যান্ড দেখছেন? নাম কোন দিন আপনি দেখ আমার খুলে আর দেখতে পাচ্ছি না আপনাকে। দেখেন, দেখতে পাচ্ছেন তো এখন স্পষ্ট ভালো করে দেখতে থাকেন, ঠিক আছে? এবং আরো দেখ। এই এই এই, আপনি সাদা পাঞ্জাবি সাদা পায়জামা কেন পড়ছেন? আপনি প্রশ্ন করেছেন, জি আমি ওনার উত্তরটা পাইছি। জি ঠিক আছে জি স্যার। মাসুদ করিম প্লিজ। জি স্যার। আমি যেটা মনে করি ওনাকেও বুঝতে হবে, আপনাকেও বুঝতে হবে, এটা কিন্তু চ্যানেলের রুল। জি স্যার। জান জি স্যার। সরি স্যার। স্যার প্রণাম। চল চলেন। তুই আগে যা। তুই আগে যা, একদম ছাতু করে ফেলুন।
মেজাজ কিন্তু খারাপ আসবে। হ্যাঁ, তো বুঝতে বলতে বসো না কেন? আমি চলে যাব, অফিস শেষ, আমার টাইম হয়ে গেছে, যে গাড়ি দাঁড়িয়ে আছে। না না, আমার তো কিছু কথা আছে, আমি বললাম না। তাহলে তোমার রুমের মধ্যে কে বলবো, নাকি রাস্তায় গাড়িতে কে বলবো? বসতে বলছি, বসো। এই আপনার কি কথা আছে আমি জানি না, আপনার কথা তো ওই 14 ফেব্রুয়ারি। না না, তোমার ধারণা এখানে ভুল। যে কথায় আছে না যে কিছু মানুষ 2 লাইন বেশি বোঝে, আর তুমি 14 লাইন বেশি বোঝো। আমি কি বলছি 14 ফেব্রুয়ারির কথা? 14 ফেব্রুয়ারির কথা আমি বলবো, তবে এখন না, সময় মতো বলবো। এখন যে জন্য আমি তোমার সাথে আমার কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে তোমার সাথে আসলে আমার কিছু কথা আছে, এবং সেটা জরুরি কথা, এবং সেটা বলা প্রয়োজন, এবং সেটা এই অফিসে বলা যাবে না। এটার জন্য আমাদের একটা মানে বাইরে যেতে হবে এবং গভীরে যেতে হবে, নাহলে কথাটা হবে না। আপনার সাথে আমার এমন কি সম্পর্ক আছে যে আপনার সাথে আমার গভীরে গিয়ে কথা বলতে হবে? কিন্তু তুমি বলতেই পারো তোমার সাথে আমার সম্পর্ক না থাকতে পারে, কিন্তু আমার সাথে তো সম্পর্ক আছে, যেটা গভীরে যাওয়ার সম্পর্ক। এখন তুমি কখন কিভাবে যাবে সেটা তুমি আমাকে বলো, তারপরে তুমি যাও। গভীরে যেতে হবে, অনেক তাড়া আপনার। হ্যাঁ, কথা অবশ্যই। আচ্ছা, তাহলে আপনার আমার সাথে গভীরে যেতে হবে, অনেক গভীরে যেতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। তাছাড়া তো হবেই না, তাই না? ঠিক আছে, আমি আপনার সাথে গভীরে যাব, অনেক গভীরে যাব। আপনি যত গভীরে যেতে বলবেন আমি তত গভীরেই যাব। ভেরি গুড। এখন আপনি আমাকে বলেন যে আপনার কত টাকা হয়েছে, মানে কত টাকা আপনি আমাকে দিবেন। আপনি এখানে তো একটা গিভ অ্যান্ড টেকের বিষয় আছে, তাই না? তো আপনি আমাকে যত বেশি টাকা দিবেন আমি তত বেশি গভীরে আপনার সাথে যাব। ছি 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 ছি। আমি জানতাম যে নারী বৈচিত্র্যময় এবং তুমি আরো বেশি বৈচিত্র্যময়, কিন্তু তুমি এতটা নিচে নামতে পারো। মানে আমি কি ভেবে তোমাকে বললাম, কোন গভীরে যেতে বললাম, আর তুমি কি মেন করছো? আমি তোমার প্রতি আমার তো সম্পর্ক এটা না। তোমার সাথে আমার সম্পর্ক হলো রেসপেক্টের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমি তোমাকে রেসপেক্ট, না তুমি রেসপেক্ট একদম নামাই দিলা। মানে থাক থাক, আর নাটক করতে হবে না। আপনি কি মনে করেছেন আমি বুঝি না? হ্যাঁ, আপনার চাওয়ার এক্সট্রা কি হবে? বাকি পৃথিবীর সব পুরুষের চাওয়া যেরকম গভীরে যাওয়া, খুব গভীরে যাওয়া, আপনারও সেই একই চাহিদা। এখন আমি বলে ফেলেছি তাই আপনার মেল ইগো হার্ট হয়ে গেছে, তাই না? নুসরাত, তুমি আসলে আমার কথা বুঝতে পারছো না। আমি এটা মানে আমি সব পুরো সব আমি ওরকম না। ও হো হো হো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি তো খুবই মানে একজন পবিত্র মানুষ, আপনি তো এইসব মিনই করেননি। শুনেন মির্জাফর, যেদিন আপনার সাথে আমার এরকম রিলেশন হবে সেদিন আমি নিজেই আপনাকে বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও তুমি। শেষ আপনার কথা? হ্যাঁ, মানে আমি যেটা বোঝাতে চাইলাম সেটা তো বুঝাইতেই পারলাম না। আর কি বুঝাবেন? আর কত গভীরে যাবে? মাসুদ সাহেব, হ্যাঁ জি, কি করছেন? সিগারেট খাচ্ছি। সিগারেট খাচ্ছেন মানে? আরে আপনি তো দেখি সিদম জ্ঞানী নেই, কমন সেন্স নেই। আরে কখন কোথায় কোন মুহূর্তে কোন জিনিসটি খেতে হবে, এটা কি সিগারেট খাওয়ার জায়গা? শুনেন, কমন সেন্স আপনার নেই, আমার ঠিকই আছে। আপনি বাসা থেকে যখন অফিসে বেরোন তখন আপনার সেন্সটা থাকে, আবার অফিসে যখন ছুটি হয় তখন বাসে ফিরে যান তখন আপনার সেন্সটা থাকে। কিন্তু যখন আপনি অফিসের ভিতরে থাকেন তখন আপনার কমন সেন্স বলতে কিছু থাকে না। হ্যাঁ ঠিক আছে, ওই যে আপনি বললেন না অফিস, এটা অফিস। হ্যাঁ, ওটা চা খাওয়ার জায়গা, পত্রিকা পড়ার জায়গা, এখানে আপনি সিগারেট খাবেন? হ্যাঁ, এই যে অ্যাস্ট্রেটে দিয়েছে কেন? কোথায় স্ট্রিট? এই যে দেখেন তাকে। আমি দেখতে পাচ্ছি এটা একটা ফুলদানি যেখানে একগুচ্ছ গোলাপ আছে, রেড রোজেস। আপনি সেটা মোটেও দেখছেন না, এটা আপনার মাথার ভিতরে ঘুরছে, এটা বাস্তবে নেই।
যে ফ্ল্যাট কেমন বসে বসে স্যার চার কথা বলবো? না না চা খান। আমি যাচ্ছিলাম অবশ্যই, কিন্তু দেখলাম কিছু কথা বলি, মানে এখানে মনে করলাম বলতে পেলে ভালো হয় আর কি। বিষয়টা হচ্ছে যে তেলেগাছা কোম্পানিতে একটা সংকট যাচ্ছে, নিশ্চয়ই জানেন আর কি। আমাদের যে মীর জাফর আর না সরি জাফর মীর উনার উনি বিজ্ঞাপন করেছেন একটা, আপনারাই করেছেন। বিজ্ঞাপনটা এখন বেশ জনপ্রিয় হয়েছেন। এখন এই লোকটি তো আসলে আমরা তো জানতাম না যে উনি শেয়ার চৌধুরীর আপন ব্যস্তে, ওনারা চৌধুরীর মেয়ে, মানে এটা একটা অদ্ভুত অদ্ভুত, হ্যাঁ সেটা ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে। আর পাশাপাশি ধরেন আপনারা যেহেতু কাজ করছেন এই প্রতিষ্ঠানে, আমি শুনছি আপনাদের ডিরেক্টর আমাকে বলছিল যে আপনাদের সব কিছু নিয়ে একটা মতবিরোধ বা মতপার্থক্য দেখা দিয়ে আসে। তা আমি চাই কি যে এইসব মতপার্থক্য নিরসন করে, যেহেতু এত সূত্র আমাদের নিজেদের আভ্যন্তরীণ ব্যাপারে যদি আমরা একটু অনৈক্য বা আমরা যদি বিভ্রান্ত হই, তাহলে তো আমাদের জন্য ক্ষতি। তো মাসুদ করিম জি, আপনি আমাদের সব স্ক্রিপ্ট, আমাদের সমস্ত লেখা বা নাট্যকার চমৎকার লিখেছেন। ট্যাগলাইনটা চুমুকে দেশপ্রেম ছড়িয়ে পড়েছে, কিন্তু কিছু বিষয়ে তো আমাদের সমস্যা হচ্ছেই। বিশেষ করে না আপনি এবং ডিরেক্টর তিনজন মিলেই ঠিক বুঝতে চাচ্ছেন না কোথায় আমাদের কি বলতে হবে, কেন বলতে হবে। একটা বিরোধ হচ্ছে। তো যাই হোক, সমস্যাগুলো আমি সরাসরি আপনাদের কাছে আমি শুনতে চাই, আমি জানতে চাই আসলে সংকটটা কোথায়। প্লিজ একটু যদি ক্লিয়ার করতেন আপনি। সংকট তো স্যার আপনাকে কি বলবো, সংকট বলতে প্রথম থেকেই তো ছোটোখাটো সংকট শুরু হয়েছে, এগুলো একটু বড় আকারে দানা পাচ্ছে। এই যে আমাদের আর্ট ডিরেক্টর, ঠিক আছে, এখন প্রশ্নটা হলো যে অফিসে সবার তো আর সংকট যাচ্ছে না, এর ভেতরে দু একজন সংকটের অবস্থায় আছে এবং ওদের সংকটটা প্রভাবিত বিস্তার করেছে অফিসে। এখন আমি একচেটিয়া কারো নাম মেনশন করতে চাই না, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমাদের আর্ট ডিরেক্টর সাহেব বুঝি তো মেন্টালি একটু আফের অবস্থা আছে, ও ঘন ঘন উত্তেজিত হয়ে যাচ্ছে, আর তার দৃষ্টিকোণটা একটু ঝাপসা আছে কোথায় জানি। কারণ আমাদের অফিসে তো অনেকগুলো চোখ, ওর তো আর একলা একটা চোখ না। উনি শিল্পকে একটু জটিল অবস্থায় নিয়ে যায়, যে শিল্প খুব জটিল জিনিস, কোনো সহজ জিনিস না। আমরা যেরকম এক পেশাবাদে সহজভাবে ভাবছি, আর সহজভাবে ভাবার কোনো একটা কারণে নেই, কারণ এটা তো দুজনের ছবি দেখার বিষয় না। ও আঁকলো বা ও একটা বানালো, আমি দেখলাম, সর্বস্তরের জনগণের সাথে এটা দেখার দৃষ্টিভঙ্গি আছে। তাহলে জনগণের যে চোখ আছে, ওই চোখ আর আমার চোখ, আপনার চোখ আর তার চোখ অনেক ফারাক আছে। জনগণের কাছে যখন আমরা একটা প্রোডাকশন নিয়ে যাব, তখন স্বভাবতই আমরা যে জিনিসটা চাইবো সেটা হলো অত্যন্ত সহজভাবে আমরা এটা পৌঁছে দিতে চাই। তাহলে কমিউনিকেট করবেন, আমাদের প্রোডাকশন থেকে শুরু করে যাবে যা যা আছে হুমড়ি খেয়ে পড়বে যদি কোনো জটিল জিনিস আমরা অ্যাপ্লাই করি। কিন্তু উনি বারবার জটিলতার দিকে চলে যাচ্ছে। আচ্ছা, উনি কেন জটিলতা পছন্দ করেন? অনেকগুলো ঘটনা তো উনি ঘটিয়ে দিলেন এর আগে, অনেক রিস্কি। বিশেষ করে যাক, ও ইতিহাস আমি জানতে চাই না, উনি যেহেতু সব কিছু চিকিৎসা করেই তো আসছেন, উনি কি বলছেন শুনি একটু। আমি বুঝে গেছি ওনাদের সঙ্গে আমার পথ চলাটা নট এ বেড অফ রোজেস, এটা কণ্টক সজ্জায় পরিণত হয়েছে। আমি মনে করি আমি আমার জায়গায় ঠিক আছি স্যার। আমি শিল্পটাকে আমার মতো করে আমি দেখছি, আমি যে শিখেছি, আমার যে শিক্ষাগুরু, আমার যে বিদ্যাগুরু, আমি যে জ্ঞানটি অর্জন করেছি, আমি সে পথেই আছি, আমার ঠিক ট্র্যাকে আছি। কিন্তু স্যার ওনারা আমাকে বারবার বিভ্রান্ত করছে, আমি দিকভ্রষ্ট হচ্ছি, আমি দিকভ্রান্ত হচ্ছি। স্যার এই যে একটু আগে উনি এখানে বললেন যে দেখুন এখানে নাকি টেস্ট্রে আছে, কিন্তু আমি দেখছি এখানে একটা ফুলদানি আছে যেখানে একদম একগুচ্ছ গোলাপ আছে, যেখানে প্রস্ফুটিত রোজেস, রেড রোজেস। স্যার ওনারা দেখছেন না, এখন ওনার তো সেই দেখার চোখ নেই। এই জন্যই আমি বলছিলাম যে শিল্প আপনারা যাই দেখছেন সরল রেখায়, ঠিক ততটুকু নয় যতটুকু আমি দেখছি। একজন আর্ট ডিরেক্টর ভাত্তার চোখ দিয়ে, শিল্পের চোখ দিয়ে যেটা দেখা যায় সেটা আপনারা দেখছেন না। স্যার আমি যে আমার দেখাটার কথা বলছি স্যার, এটা তো আমার শিল্পবোধ, আমার ভেতরে শিল্পের অনুরণন, সেটা তাদেরকে আমি কিভাবে বোঝার, সেটাই তারা বুঝছেন না। আমি স্যার আপনাকে যেভাবে দেখেছিলাম, আমি ঠিক দেখেছিলাম স্যার। না উনি একটা কথা প্লিজ একটা কথা আমি স্যার আমি প্লিজ পরজোরে অনুরোধ করে আপনাকে বলতে চাচ্ছি, উনি বারবার একই জায়গায় ফিরে যাচ্ছেন যে উনি দেখাতে চাচ্ছেন যে হাতির পেখম আছে আর ময়ূরের সুর আছে।
এটা কি সম্ভব স্যার বল? আমি তো বলেছি আপনার পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেলেই আমার এখানে বসে থাকতে। না না স্যার, আমি আরেকটা কথা বলি স্যার, আপনি দেখুন না স্যার, আপনি যদি এই যে ভ্যান গোগের ছবি রাখেন, আপনি যদি অ্যান্ড্রু রাভলভের দিকে যদি যান, আমরা না মাসুদ সাহেবরা আসলে পড়ে আছে এক জায়গায়, যে এখান থেকে যে বেরিয়ে যায়, যে আমরা একটা কথা আছে না স্যার, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, আমার সারা পৃথিবীকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি পাঠশালা করতে পারি নাই, সে পাঠশালার শিখতে মানে ছাত্র বানাতে পারি নাই, মানে ওনারা পারেননি, যেখান থেকে শেখা যায়, রসদ নেওয়া যায়। স্যার আমি যেটা বললাম যে ভ্যান গোগের ছবি দেখেন, কি অসাধারণ বিবর্তিত অ্যাবস্ট্রাকশন। স্যার অ্যান্ড্রু রাভলভের দিকে যান, আপনি স্টোকার মুভি দেখেন, আপনি স্যার ব্রেকিং দ্য হুইপস দেখেন, স্যার কি অসাধারণ আর্ট ডিরেকশন, কি অসাধারণ বিমূর্ততা সে জায়গায়। এই মাসুদ করিমরা স্যার ওই উলুখোলা, সেই বিয়াবাড়ি আর পুবাই আর হারুনের বাড়ি থেকে তারা বের হয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেতে পারছেন না স্যার। ওনাদের সাথে এখানটায় আমার দ্বন্দ্ব স্যার। না, এখানে কোনো দ্বন্দ্ব নেই, কারণ এটা বাংলাদেশ। আপনাকে বুঝতে হবে, আপনি বিদেশি উদাহরণ যতই দেন না কেন, আমরা বিদেশে বসবাস করি না, আমাদের বাংলাদেশটা এরকম। প্লিজ মাসুদ করিম, আমার একটু জানতে ইচ্ছে করছে আপনাকে যেন চিকিৎসা কি করছে। আমাকে যিনি চিকিৎসাটা করেছেন স্যার, উনি একজন বিশিষ্ট মনোবিজ্ঞানী। ওনার যে স্টাডি করে আমি দেখেছি, ওনার যে পোর্টফোলিও দেখেছি, উনি স্যার, আমি আপনাকে কাগজটা এনে দেখাবো স্যার। হ্যাঁ, ওনার নাম্বারটা আমাকে দেবেন। আমার কাছে মনে হচ্ছে ওনার চিকিৎসাটা দরকার, খুব প্রয়োজন হয়ে গেছে। পরিপূর্ণ হয়নি। আমাকে দেখার দরকার নেই, মানে আমাকে আপনি কোন দিক। না স্যার, আমি কিন্তু আপনি দেখছি, ঠিকঠাক দেখছি স্যার, আমি ঠিক দেখছি স্যার আপনাকে এখন। দেখলেন তো মানে আমাদের চেয়ারম্যান সাহেব আপনাকে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পালিয়ে চলে গেছে। তাহলে অফিসের আরো যারা স্টাফগুলো আছে তারা কি করবে? তারা তো রীতিমতো তো সব ছেড়ে চলে যাবে অফিস। মাসুদ করিম সাহেব, হ্যাঁ জি, আপনি কি চান আমি এখনই মোহাম্মদ আলী ক্লেরের ভূমিকায় অবতীর্ণ হই? না 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 না, মোটেও তাই নয়, মোটেও তাই না। আমি চাই না যে আপনি মোহাম্মদ আলী ক্লে হন, এবং মোহাম্মদ আলী ক্লের একটা খুশি যদি আমি খাই, তাহলে আমি এখানেই মরে যাবো, ডেট হয়ে যাবো। প্লিজ আপনি ওসব ইয়ে থেকে মুক্ত হন। আমার কাছে মনে হয় যে আপনার একটু চিকিৎসাটা দরকার, কারণ আমরা একই জায়গায় থাকি, আপনি কেন আমাদের সামনে অসুস্থ হয়ে পড়বেন? এতগুলো বছর দেখো তো আমরা কাজ করছি। মাসুদ করিম সাহেব, নাক ফাটলে নাক দিয়ে কি বের হয়? নাক দিয়ে কি বের হয়? নাক দিয়ে রক্ত বেরোয়। ডিজেল, বাবা চলে যাওয়ার পর থেকে মনটা খুব খারাপ। আমি এই বাংলায় আসতাম না, কিন্তু অনেকগুলো পরিকল্পনা নিয়ে বাংলায় আসছি। তোমাকে ডাকছি, কিছু জন আসছে, তোমার সঙ্গে আমার একান্ত কিছু কথা হওয়া দরকার। জি স্যার। বসো। ধন্যবাদ স্যার। ডিজেল, জি স্যার। আমি তোমাকে যে জন্য একান্তে ডেকেছি, আমার খুব অবাক লাগে। তুমি নিজেকে কি ভাবো? তুমি তিলেকাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। এই তিলেকাজা কোম্পানির একদিন চেয়ারম্যান হবে, এটা তো তুমি চিন্তা করো। আমি বুঝি না। তোমার রাশি খারাপ না, তোমার চরিত্রটাই খারাপ। তুমি স্বীকার করো না কেন? এত নাটক করো কেন? না, আমার চরিত্র যে খারাপ সেটা আমিও যেমন জানি, তুমিও। তোমার মতো কর্মী যদি পাই, এই বিপ্লব তো সফল হবেই। একটা নির্লোভ মানুষ মাটির টানে তার ঘরে ফিরল স্যার। ঠিক বলেছেন, মাটির মানুষ মাটির টানে মাটিতে ফিরে গেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ। তেল সারা পরোটা, আহা। তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা।